বেশ গরম পড়েছে আজকাল। এত লং জার্নি, তার উপর আর্দ্র ও তার মাঝে সাময়িক দূরত্ব, সব মিলিয়ে ক্লান্ত তুলি। হতাশা ঘিরে ধরেছে মনকে। সায়রা বেগমের সাথে কথা বলে মাত্র রুমে আসলো। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসতেই তুলির ছোট্ট বাটন ফোনটা বেজে উঠল শব্দ করে। ফোন হাতে নিতেই চোখে পড়ল অচেনা একটা নাম্বার। ভ্রু কুঁচকালো তুলি। প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করতেই আপনা আপনি খুশির ঝলক ভেসে উঠল চেহারায়। কি করছো? আদ্রর মধুর স্বর কর্ণকুহুর হতেই কেঁপে উঠল তুলি। মাত্র শাওয়ার নিয়ে আসার পর শরীরে শীতল বাতাস অনুভব করতেই ক্ষণে ক্ষণে মৃদু কাঁপছে। নরম কণ্ঠে জবাব দিল, কিছু না, আপনি? শুয়ে আছি। তুলি? হৃৎপিণ্ডের উঠানামা দ্রুত হয়ে গেল তুলির। এভাবে কেউ ডাকে? সামান্য ডাকে এমন হৃদয় কাঁপানো অনুভব হয়? তুলি যেন নিজের মুখের ভাষাটুকু হারিয়ে ফেলল। তবুও বহু কষ্টে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, হ্যাঁ। ভেজা চুলে থাকলে ঠান্ডা লেগে যাবে তুলা, তাড়াতাড়ি চুলগুলো মুছে নাও। স্তব্ধ হয়ে গেল তুলি। পা দুটো ভেঙে আসছে, আর না পেরে ধপ করে বসে পড়ল বিছানায়। বুকে অজস্র অনুভূতির ছড়াছড়ি। আদ্র কিভাবে জানলো সে ভেজা চুলে দাঁড়িয়ে আছে? ঘাবড়ানো কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন? এই কয়দিনে তোমার আচরণ দিব্যি খেয়াল করেছি, তাই আন্দাজে বললাম। হালকা হেসে কথাটা বলল আদ্র। তুলির যেন তবুও কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো না। আলতো স্বরে আবারও প্রশ্ন করল, সত্যি? একদম সত্য। আচ্ছা, ডিনার করে ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। আপনি খেয়েছেন? না, খাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোনটা পাশে রেখে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল তুলি। ওড়নাটা গায়ে জড়িয়ে ডাইনিং টেবিলে আসতেই চোখে পড়ল আদ্রর বাবাকে। চেয়ারে বসে সালাম দিল তুলি। কেমন আছেন খালু? তুলির দিকে এক পলক চেয়ে তিনি গম্ভীর স্বরে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আর ট্যুর কেমন ছিল? আলহামদুলিল্লাহ খালু। কবে ফিরলেন? আজ সকালেই। আর কোনো কথা না বলে তুলি মনোযোগ দিল খাবার খাওয়ায়। আমরিন ও ইনশিতাও পাশে বসে খাচ্ছে। খাবার শেষ করে আমরিনকে চেপে ধরে ছাদে নিয়ে এলো তুলি। হতভম্বের চেয়ে রইল আমরিন। তুলির মুখে দুষ্টু হাসি। ছাদে পাতানো দোলনায় বসে আকাশের বুকে প্রশস্ত চাঁদের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। আমরিন ব্যাককলের মতো শুধু চেয়ে থাকলো। তুলির হাব ভাব ভালো ঠেকছে না তার। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এটেছে, নয়তো তাকে বাস দেওয়ার চিন্তা করছে। ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে তুলির পাশে বসলো আমরিন। সোজাসাপটা প্রশ্ন করলো, কি হয়েছে তুলো? এভাবে হাসছিস কেন পাগলের মতো? চাঁদের উপর থেকে নজর সরিয়ে আমরিনের দিকে দাঁত কিটে তীক্ষ্ণ চোখে তাকালো। কপাল কুঁচকে প্রশ্ন করলো, আমি পাগলের মতো হাসছি? তা নয়তো কি, শেষ পর্যন্ত আমার ভাই একটা পাগলকে ভালোবাসলো। হায় হায়, তাহলে নিবিড় ভাইয়াও কি একটা পাগল মেরে ভালোবাসে? তুই তো পাগলই, আর পাগলই পাগল চিনে। কটমট করে কথাটা বলেই দম নিল তুলি। আমরিনের মুখ হাঁ হয়ে গেছে সাথে সাথেই। মশাও ঢুকতে পারবে অনাশায়। বিস্ময় তাকে ঘিরে ধরেছে আশ্রয়পৃষ্ঠে। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল তুলির দিকে। মিটমিট করে হাসছে তুলি। গলা ছেড়ে বলে উঠল, আমি কিভাবে জানলাম সেটাই তো। নিবিড় ভাইয়া যে তোর হাত ধরেছিল আর তোর চোখে মুখে হাসির ছাপ ছিল, তখনই বুঝেছি কিছু তো চলছে। তা পুরোপুরি ক্লিয়ার হলো তাহিরপুর শিমুল বাগানে। সবার দৃষ্টিতে না পড়লেও আমার চক্ষুতে ঠিকই ধরা পড়েছে। আহারে, কত গভীর অনুভূতি নিয়ে তুই নিবিড় ভাইয়ের হাতটা আঁকড়ে ধরেছিলি। আহা, কি প্রেম! একটুও বিলম্ব না করে তুলির মুখটা চেপে ধরল আমরিন। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কোনো হেয়ালি না করে জিজ্ঞেস করলো, কি চাই? বেশি কিছু না, জাস্ট কাল কলেজ শেষে হসপিটালে যাবি আমার সাথে। চোখ বড় বড় করে তাকালো আমরিন। অবাক কণ্ঠে বলল, আমি পারবো না, ভাইয়া রেগে যাবে। রোগী দেখার সময় ডিস্টার্ব পছন্দ করে না। ঠিক আছে, যেতে হবে না। আমি ওনাকে এখনই ফোন করে জানিয়ে দিচ্ছি তুই ওনার ফ্রেন্ডের সাথে হয়েছে, আর ব্ল্যাকমেল করতে হবে না, আমি নিয়ে যাব। আমরিনের গাল টেনে মুচকি হাসলো তুলি। কলেজ শেষে হসপিটালের সামনে চলে এলো তুলি ও আমরিন। আজ হাফ ডে ছিল। দুপুরের কড়া রোদ এসে লাগছে চোখে মুখে। রোদের প্রখরটা একটু বেশি। রোদের তাপে গরমও লাগছে তীব্র। মনে হচ্ছে যেন চৈত্রের আগমন ঘটে গেছে। ফাল্গুন হোক আর চৈত্র, তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই তুলির। তার মন তো কাল রাত থেকেই ছটফট করছে আদ্রকে এক নজর দেখার জন্য। সকালে অবশ্য আদ্র মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে আজ তার জরুরি ওটি আছে, নয়তো তুলির সাথে দেখা করতে আসতো। তুলির ধারণা আদ্র আসতে পারেনি তো কি হয়েছে, রাতের প্ল্যান মাফিক সে না হয় চলে আসলো। আমরিনের হাত ধরে হসপিটালের ভেতরে ঢুকলো। আদ্রর কেবিনের সামনে এসে দাঁড়াতেই আমরিনকে দেখে পরিচিত একজন নার্স বললেন, স্যার তো রোগী দেখতে গিয়েছেন, আপনারা স্যারের কেবিনে অপেক্ষা করুন। ধন্যবাদ জানিয়ে ভেতরে গিয়ে বসলো তুলি ও আমরিন। আজ দ্বিতীয়বারের মতো আদ্রর কেবিনে আসলো তুলি। আদ্র তাকে দেখে হয়তো চমকে যাবে, সেটা ভেবে খুশিতে আত্মহারা হয়ে উঠল। হঠাৎ কেবিনের দরজা খুলে কেউ প্রবেশ করতেই চোখ তুলে তাকালো দুজন। চোখে পড়ল নিবিড়কে। নিবিড়ও চমকে গেল দুজনকে দেখে। মুখে হাসি ফুটিয়ে বলল, তোমরা দুজন এখানে আদ্রর সাথে দেখা করতে এসেছো? মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো তুলি। কিছুটা জড়তা নিয়ে আমরিন উঠে দাঁড়ালো। তুলির দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তুলি, ভাইয়া হয়তো এখনই চলে আসবে। আমি বোন হয়ে কাবাবে হাড্ডি হওয়াটা বেমানান। তার চেয়ে বরং আমি নিবিড় ভাইয়ের সাথে বাহিরে গিয়ে অপেক্ষা করি। আমরিনের কথায় সমর্থন জানালো তুলি। তবুও তার বেহায়া মন চুপিসারে বলে উঠল, তুলি, এহা তো মাত্র বাহানা।
আমরিন ও নিবিড় চলে গেল। তুলি গালে হাত দিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলো আদ্রর জন্য। আকস্মিক তার মনে পড়ল প্রথম যেদিন এসেছিল একটা মেয়ে ভয়েস মেসেজ পাঠিয়েছিল। কে ছিল মেয়েটা? আদ্রর কাছ থেকে জানতে হবে, নয়তো খুব একটা স্বস্তি পাবে না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দরজা ঠেলে প্রবেশ করলো আদ্র। কোনো দিকে না তাকিয়ে গায়ের অ্যাপ্রনটা খুলতে খুলতে বলল, কখন আসলে? আতকে উঠল তুলি। আদ্রর সাবলীল কণ্ঠ শুনে আদ্রকে চমক দেওয়ার বদলে নিজেই প্রচণ্ড পরিমাণে চমকে উঠল। কাপা কাপা কণ্ঠে বলল, একটু আগে। আপনি চমকাননি? মোটেও না, আমার মন বলছিল তুমি আসবে। নার্সকে বলে গিয়েছিলাম আসলে যেন কেবিনে বসতে বলা হয়। চরম অবাক হলো তুলি। দ্রুতগতিতে আদ্রর কাছে হেঁটে এলো, মুখ ফুলিয়ে বলল, একটু চমকালে কি হতো ডাক্তার সাহেব? জবাব না দিয়ে তুলির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনলো আদ্র। হার্টবিট জোরে লাফাতে লাগলো তুলির। নিজেকে সামলানোর জন্য আঁকড়ে ধরলো আদ্রের কালো শার্টের কিছু অংশ। চোখে মুখে আছড়ে পড়ছে আদ্রের গরম নিঃশ্বাস, যা তুলির কাঁপুনি বাড়িয়ে দিচ্ছে ক্রমশ। মুখ তুলে আদ্রর ক্লান্ত মুখে চাইতেই টুপ করে চুমু এঁকে দিল আদ্র তুলির বিন্দু বিন্দু ঘাম জমে থাকা কপালে। এসি চলছে অথচ তুলি ঘেমে যাচ্ছে অনবরত। নিঃশ্বাসটাও ভারী হয়ে এসছে। চোখে ভাসছে আদ্রর মুখটা। খোঁচা খোঁচা দাড়িতে আদ্রকে অনেক সুন্দর লাগছে। নীলাভ চোখ দুটোতে মাদকতা যা শিহরণ জাগাচ্ছে তুলির সারা দেহে। এই দৃষ্টি যেন তুলির জন্য নিষিদ্ধ। তাকালেই বুঝি লজ্জায় মরণ হবে। দুরু দুরু মন নিয়ে আদ্রর বুকে মুখ লুকিয়ে ঝাপটে ধরলো আদ্রকে। মুচকি হেসে আদ্রও জড়িয়ে ধরলো। কানের কাছে স্লো ভয়েসে বলল, রাতে তো বাসায় যেতাম, কষ্ট করে না আসলে হতো না? ক্লাস করে ক্লান্ত শরীরে চলে আসলে আপনাকে দেখার তর্স হয়েছিল না আদ্র? কথাটা বলে আদ্রর বুকে আবারও মুখ গুজে দিল তুলি। দু চোখ বন্ধ করে নিল আদ্র। ঘোর লাগা স্বরে তুলিকে আঁকড়ে ধরে বলে উঠল, এভাবে বুকে মাথা রাখলে নিজেকে পাগল পাগল মনে হয় তুলা। ইচ্ছা করে বিয়েটা এখনই করে ফেলি, সারাক্ষণ এই বুকে আগলে রাখি তোমায়। কয়েক মিনিটের জন্য বুকে মাথা রেখে আবারও দূরে চলে গেলে প্রচন্ড কষ্ট হয় আমার। শূন্য শূন্য লাগে বুকটা, রক্তক্ষরণ হয় হৃৎপিণ্ডে। আদ্রর কথায় প্রচন্ড লজ্জা অনুভব করলো তুলি। বুকের ধুকধুকানি বাড়তে লাগলো ক্রমাগত। বুক থেকে মাথা তুলে সরে আসতে চাইলেই নিজের সাথে মিশিয়ে নিল আদ্র। নেশাময় চোখ দুটো তুলির চেহারায় স্থির করে রাগেশ্বর ফিসফিস করে বলল, তোমার তো ভারী সাহস। আমি এভাবে বলার পরও সরে যাওয়ার চেষ্টা করলে, আর কখনো এমন সাহস করলে মেরে ফেলবে একদম। আদ্রর কথার কোনো প্রত্যুত্তর করলো না তুলি। নিশ্চুপ হয়ে আদ্র হৃদস্পন্দন শুনতে লাগলো। এত দ্রুত গতিতে স্পন্দন হচ্ছে যা কানে যেতেই শরীর কাটা দিয়ে উঠছে তুলির। ছোট্ট মনে বাসা বাঁধা অনুভূতিগুলো ক্ষণে ক্ষণে জাগ্রত হচ্ছে। তুলির মনে হচ্ছে এই ভালোবাসা তার জন্যই গচ্ছিত রাখা। এই গভীর প্রণয় চিরকাল ছিল তারই অপেক্ষায়। কেন আরো আগে দেখা হলো না তার আদ্রর সাথে? তাহলে তো আগে থেকেই পরিচয় হতে পারত অন্তর কাঁপানো এই ভালোবাসার সাথে। তুলির সুখ অনুভূত হচ্ছে। আজ সে ভীষণ খুশি। তার এই সুখের কারণ তার ডাক্তার সাহেব। আনমনে আলতো করে ঠোঁট ছোঁয়ালো আদ্রর বুকের বা পাশটায়। আদ্র চুপ করে অনুভব করতে লাগলো তুলিকে। কিছু না বলেও অনুভবে হাজারো কথা বলছে দুজন। একে অপরের প্রতি অসীম ভালোবাসা বিলিয়ে দিচ্ছে অনুভবের প্রহরে। সময় যে কখন গড়িয়ে যায় টেরই পাওয়া যায় না। আজ ইনশিতার বিয়ের ডেট ঠিক করতে আসবে। গতকাল রাতে ইনশিতা আমরিনের সাথে ভালোই আড্ডা দিয়েছে তুলি। ঘুমোতে ঘুমোতে প্রায় 2টা বেজে গেছে। আড্ডা ছিল ইনশিতাকে কেন্দ্র করে। কথায় কথায় জানতে পারলো রনক ইনশিতার বড় চাচার ছেলে। 5 বছর ধরে প্রেমের সম্পর্ক তার রনকের সাথে। বিয়ে আগে থেকেই ঠিক করা। তুলির চোখে এখনো ঘুম। একটুতেও ভীষণ ক্লান্ত হয়ে পড়ে মেয়েটা। নিজেও বুঝে পায় না এত অবসাদ কেন তাকে ঘিরে ধরে। চোখ কসলাতে কসলাতে কিচেনের কাছে এসে দাঁড়ালো। সকাল 10টা বাজে, কিন্তু এখনো সবাই ঘুমে। সকলে বললে ভুল হবে, আদ্র বেরিয়ে গেছে সকালেই। সায়রা বেগম সার্ভেন্টদের সাহায্য নিয়ে সবকিছু রান্না করছেন, কারণ দুপুরের দিকেই গেস্ট চলে আসবে। আচমকা তুলিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আঁচলে হাতটা মুছে মুচকি হেসে এগিয়ে গেলেন তিনি। মাথায় হাত বুলিয়ে বললেন, এতক্ষণে ওঠার সময় হলো? তাড়াতাড়ি আয়, নাস্তা করে নিবি। ইতস্তত করে তুলি জিজ্ঞেস করলো, আমরিন, ইনশিতা আপু, আদ্র ভাইয়া ঘুমাচ্ছে খালামুনি? আরে না, আদ্র তো প্রায় 1 ঘন্টা হবে হসপিটালে চলে গেছে, দুপুরে ফিরবে। আর আমরিন, ইনশিতা এখনো ঘুমে। তুই খেয়ে গিয়ে ওদের উঠিয়ে দিস মা। অভিভূত হয়ে দাঁড়িয়ে পড়লো তুলি। আদ্র তাকে না বলেই চলে গেল, সেটা ভেবে একটা চাপা কষ্ট অনুভব করলো। খানিক বাদেই মনে হলো হয়তো ঘুমিয়েছিল, তাই আর জাগায়নি। মুচকি হেসে নাস্তা খেতে মনোযোগ দিল। খাওয়া শেষ করে আমরিন ও ইনশিতাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে রুমে গেল। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখলো 11টা বেজে গেছে। আলমারি থেকে নিজের জন্য একটা ড্রেস বের করে নিল দুপুরে পরার জন্য। ড্রেসটা আদ্র কিনে দিয়েছে। সেদিন হসপিটাল থেকে শপিং করতে নিয়ে গিয়েছিল। 3টা ড্রেস কিনে দেয় তুলিকে। এর মধ্যে থেকে নীল রঙের লং ড্রেসটা বের করলো তুলি। আলমারি লাগাতে গিয়ে নজর গেল একটা বক্সের দিকে। বিস্মিত হয়ে বক্সটা হাতে নিল। একটা মোবাইল ফোনের বক্স। তার নিচেই চাপা দেওয়া ছিল একটা চিরকুট। অতি আগ্রহ নিয়ে চিরকুট খুলতেই হাসি ফুটে উঠলো তুলির ঠোঁটে। মোবাইলটা তোমার জন্য। ঘুমিয়েছিলে তাই ঘুম ভাঙায়নি, তবে একটা ছোট্ট চুমু খেয়েছি তোমার কোমল ঠোঁট দুটোতে। জানি এখন লজ্জা পাবে তুমি, কিন্তু দুঃখের বিষয়ে সেই লজ্জার রাঙা মুখটা আমার দেখা হবে না। আমার বুকের বাপাশে চিনচিন ব্যথাও অনুভব করব না। তবুও কল্পনায় এঁকে নিব তোমার সেই মুখখানা, যা প্রতি রাতে নির্ঘুম রাখে আমায়। এই মেয়ে তো আমায় মেরেই দম নিবে, তাই না?
চিরকুটটা বুকের সাথে জড়িয়ে মুচকি হাসল তুলি। কিশোরী তুলির কাছে একটা খুবই ভয়ঙ্কর অনুভূতি। এই অনুভূতিগুলো শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে দেয় না, সারাক্ষণ বিচরণ করে বেড়ায় আর ইচ্ছা করে সর্বদা মেতে থাকতে এমন মন মাতানো অনুভূতির মাঝে। তুলি জানে না এই অনুভূতিগুলো শেষ পরিণতি কি হবে, কিন্তু তার দৃঢ় বিশ্বাস আদ্র ঠিক সামলে নিবে, জড়িয়ে নিবে তার হৃদয়ের গহীনে। লাজুক হেসে ধীর কণ্ঠে বিড়বিড় করে বলল, আপনি অনেক অসভ্য ডাক্তার সাহেব। ইনশিতার রুমে বসে বসে ইনশিতাকে রেডি হতে দেখছে তুলি। আমরিন নিচে গেছে, সায়রা বেগম পাঠিয়েছেন। তিনিও মেয়েকে শাড়ি পরিয়ে কপালে চুমু এঁকে দিয়ে চলে গেলেন নিচে। ইনশিতাকে খুব সুন্দর লাগছে, বউ বউ লাগছে তুলির কাছে। লজ্জার ছাপও ফুটে আছে চেহারায়। তুলি ভাবতেই লজ্জায় রাঙা হয়ে উঠছে একদিন সেও ইনশিতার মতো শাড়ি পরে অপেক্ষায় থাকবে আদ্রর বউ হবার জন্য। আদ্র হয়তো বেশি অপেক্ষা করাবে না। তুলি মনে মনে বলে উঠল, লোকটা যা পাগল আর বেহায়া, দেখা যাবে তিনি নিজেই অপেক্ষা করবেন আমার জন্য। কথাটা ভেবেই ব্লাশিং করতে লাগলো। হঠাৎ কালো রঙের শাড়ি পরা একটা মেয়ে রুমে আসতেই হালকা হেসে উঠল ইনশিতা। মেয়েটা সুন্দর, অনেক বেশি সুন্দর। চোখগুলো কেমন টানা টানা, পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো কোমর ছুঁই ছুঁই। অবাক হয়ে তুলি মেয়েটাকে দেখতেই ব্যস্ত। ইনশিতা জড়িয়ে ধরল মেয়েটাকে, অভিমানের সুরে বলে উঠল, নিজের বাড়িতে আসতে কারণ লাগে? যে বাড়িতেই সারা জীবনের জন্য ঠাঁই হয়ে গেছে তোর, সেখানেই আপনি আসতে বিলম্ব করলেন? আরে তুই তো জানিস ভাইয়ার সাথে লন্ডনে ছিলাম, চলে আসতাম, কিন্তু ভাইয়ার কাজে আটকে গেলাম। বাই দ্য ওয়ে ভাবি, আপনাকে কিন্তু অপরূপ লাগছে। হয়েছে, আর পাম দিতে হবে না। তোকে মোবাইলে বলেছিলাম না আমাদের বাড়িতে একটা কিউট মেয়ে এসেছে, আয় পরিচয় করিয়ে দেই। কথাটা বলেই তুলিকে ডাক দিল ইনশিতা। মুচকি হেসে তুলি ওদের দিকে এগিয়ে গেল। মেয়েটা তুলিকে অবলোকন করলো ভালো করে, মিষ্টি হেসে বলল, বাহ, বেশ মিষ্টি তো দেখতে। তুলি পরিচয় হ এই বাড়ির আরো একজন সদস্যর সাথে, আমাদের ভাবি সামিরা, সম্পর্কে আমার ননদ। তুলির চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। হারিয়ে ফেলার ভয়ে বুকে শুরু হলো আর্তনাদ। ছোট্ট মনে নেমে এলো বিষাদের ছায়া। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাবি মানে? তীক্ষ্ণ নজরে তাকালো সামিরা। ইনশিতা হেসে বলে উঠল, আরে বুঝিস নাই, আদ্র ভাইয়ার বউ। আদ্র ভাইয়া তো পুরো দুনিয়া থমকে গেল তুলির। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বাক্যটা হয়তো শুনেছে সে। চোখ ভর্তি হলো জলে, কোনো মতে আটকে রাখার চেষ্টায় নেমে পড়েছে। আর কোনো কথা না শোনার শক্তিটুকুও নেই তার। পুরো শরীর অসাড় হয়ে পড়েছে, বুকে অসহনীয় ব্যথা হচ্ছে, তীব্র থেকে তীব্রতর ব্যথা। শ্বাসটুকু নিতে পারছে না। মাথা ঘুরে পড়ে যেতে নিলে কথা থামিয়ে পেছন থেকে আঁকড়ে ধরলো ইনশিতা। আতঙ্ক কণ্ঠে জিজ্ঞেস করলো, এই তুলি, কি হয়েছে তোর? মুখ দিয়ে একটা কথাও উচ্চারিত করতে পারছে না তুলি। ইনশিতার হাতটা চেপে ধরে বহু কষ্টে বলল, আমায় রুমে দিয়ে আসো আপু। সাথে সাথেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল।